নমস্কার, আমি তরুণ ঘোষ। আবার একটা নিষেধাজ্ঞা, পরের পর নিষেধাজ্ঞা বাংলাদেশের ওপরে ভারতের। এবার যে নতুন নিষেধাজ্ঞাটা হলো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কাপড়, পাট, সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা। স্থলবন্দর দিয়ে কোনো এসব আসবে না। মানে একের পর এক নিষেধাজ্ঞার বোঝা বাংলাদেশের ঘাড়ে ভারত ঠেলে দিচ্ছে। এমন একটা অবস্থা ঘটছে, মানে ব্যবসা পাতি প্রায় ডকে তুলে দেবে। এমনিতে কার্গো প্লেন তো, বড় কার্গো প্লেন তো নামতে পারে না, আর সে ভাড়াতে এখন দেওয়ার মতো ক্ষমতা এখন তো ইউনুস সরকারের নেই যে ওই কার্গো প্লেনে করে পাঠাবে। কারণ তো পকেট তো ঢোডু, গড়ের মাঠ। এইসব রেমিটেন্সের টাকায় চলে। যারা রেমিটেন্স পাঠায়, তারা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে পরে ইউনুস সরকার চিৎপটাল হয়ে যাবে। তো তার আগেই ইউনুস সরকারের অবস্থা টাইট হচ্ছে। এবারে আমার নাকি বিদেশে যাচ্ছে না, যাবে এটা কি করে? স্থলবন্দর তো সব বন্ধ, সব কটা যে কটা স্থলবন্দর ছিল সব কটাকে বন্ধ করে দিয়েছে। কোনো রকম জিনিসপত্র আদান প্রদান তো হবেই না। প্রথমে কি হলো? প্রথমে আপনার ট্রান্সশিপমেন্ট বন্ধ হলো। ইতিহাসটা মনে করুন, মানে বড় বড় মোটা দাগের গুলো বলছি, ছোটগুলো বলছি না। ভিসা তো বন্ধ হয়েছিল, সেটাও একটা বড় ইস্যু। প্রথম ভিসা, তারপর ট্রান্সশিপমেন্ট, তারপর হলো গিয়ে আপনার খাদ্যপণ্য, তারপর জল। সরকারিভাবে কিছু জানানো হয়নি, কিন্তু ওই 26শে মার্চের পর এগ্রিমেন্টটা রিনিউ হবে না। 17% জল আর পাবেন না। পেছন দেওয়া জল থাকবে না ইউনুস, তখন দেখবেন, বুঝবেন মজা। আচ্ছা, কিছুদিন ধরে আমি বলছিলাম না, এবারে কুচ করে কারেন্টটা কাটবে। এক এক করে করবে তো, এবার কুচ করে কারেন্টটা কাটবে। কারণ আদানি অলরেডি চিঠি ধরিয়ে দিয়েছে যে $900 মিলিয়ন দাও। তোমরা প্রতি মাসে 90 থেকে 100 মিলিয়ন ডলার দিচ্ছ, কিন্তু তাতে আমার বকেয়া যেটা হচ্ছে সেই বকেয়া কিন্তু শোধ হচ্ছে না। আমার ঋণের বোঝা বাড়ছে, আমি কোম্পানি চালাতে পারছি না। ওই যেটা বকেয়া $900 মিলিয়ন যেটা আছে সেটা ইমিডিয়েটলি শোধ করো, নাহলে আমার পক্ষে আর বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। অর্থাৎ একটা প্রায়ার নোটিশ ধরিয়ে দিল। এইবার শুধু কাটার অপেক্ষা। এই ইউনুস সরকার তো সব তো ইতিহাস ফোলানোর চেষ্টা করছে। বাংলাদেশের যে ইতিহাস আছে সেই ইতিহাস বা আমাদের মোহাম্মদ ইউনুস তিনি বদলে দেবেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বদলাবেন, তিনি বাংলা ভাষার জন্মের ইতিহাস বদলাবেন, তিনি একটা ভাষার ভিত্তিতে যে দেশ তৈরি হয়েছিল সেই ইতিহাসটা বদলাবেন। তিনি সব বদলাবেন, আর নিজের আখেরের গোছাবেন। নিজের আখেরে কি কি গুছিয়েছেন তাও আমি পরে আপনাদের কাছে আসছি, আপনারা সবই জানেন। শুধু আপনাদের স্মৃতিকে একটু উস্কে দেওয়া, আর কিছু না। গতকালকে একটা দুর্দান্ত কাজ করেছে মোহাম্মদ ইউনুস সরকার, ফাটিয়ে দিয়েছে একেবারে। এই যে 71-এর যুদ্ধে এই মৃত্যুঞ্জয়, তার স্মরণে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ যেটা ছিল না, সেটাকে কালকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। মন্দির ভেঙে শুধু হয়নি, ওই 32 নম্বর ভেঙেছে। 32 নম্বর ভাঙার পর এবার বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে তার মাথায় উঠে প্রস্রাব করেও শান্তি হয়নি। এবারে মৃত্যুঞ্জয় যে প্রাঙ্গণটা ছিল, সেই প্রাঙ্গণে যেখানে একটা শহীদদের স্মৃতি স্তম্ভ করা ছিল, সেটা ভেঙে দিয়ে সেখানে বলছে জুলাই স্মরণে গণমিনার হবে। মানে এই জুলাই আন্দোলন যেটা হয়েছিল এই 420-তে, সেখানে গণমিনার হবে। তা ভালো কথা, গণমিনার হোক, তাতে অসুবিধে নেই, কিন্তু জায়গা খুঁজে ওইখানটাই ভাঙতে হলো। 32 নম্বর বাড়ি ভাঙতে হলো।
শহীদ মিনারে ওইখানে এখন কুকুর ছাগলদের বিক্রি করার জায়গা হলো, যেখানে মানুষ শহীদ মিনারে ঘুরে ঘুরে হাতে হাত ধরে গান গাইতো, স্বাধীনতার গান গাইতো। আপনি নিজেও সাক্ষী ছিলেন এই জায়গায় বসার আগে। আপনি বাংলাদেশের ইতিহাস বদলাবেন? আপনার ইতিহাস 14 পুরুষের নাম ভারতবর্ষ ভুলিয়ে দেবে। এই যে একের পর এক স্যাংশন আসছে না, এবার বিদ্যুতের লাইনটা কাটলে বাকি কিন্তু কি রইলো? খাদ্য বন্ধ হলো, জল বন্ধ হলো, ভিসা বন্ধ হলো, বিদ্যুৎ বন্ধ হবে, তারপরে তো আপনার আকাশপথটা বন্ধ হবে, তারপর টপকাবে। টপকাবে, যে কোনো দিন টপকাবে। টপকাবে বলতে কি বলুন তো? সেটা হচ্ছে কামাকাজি ড্রোন আর মিসাইল টপকাবে। একটু ওয়েট করুন। আমি বলি, হয়তো ভাববেন যে আমি কালকেই হয়তো টপকাবে, তা নয়। কবে টপকাবে তা আমি জানি না, কিন্তু টপকাবে তো বটেই। আর ভারত সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আছে যে একেবারে ওই যমুনার কাছাকাছি 100 মিটারের মধ্যে 4টে কামাকাজি চারটে করে ফাটিয়ে দাও। 4টে, যে মোহাম্মদ ইউনূসকে একটা বার্তা পৌঁছে দেওয়া, 100 মিটারের মধ্যে যদি কামাকাজি মারতে পারি, কালকে তোমার মাথাতেও মারতে পারবো। ওই যে ল্যাঙ্গোটটা পড়ে থাকে না, ওই ল্যাঙ্গোটটার মধ্যে পুরো ভিজে যাবে। ও প্রতি মিনিটে মিনিটে ল্যাঙ্গোট পাল্টাতে হবে ওকে। ইউনূসের অবস্থা যে কি হবে, ভারতবর্ষ কি করে ছাড়বে ওকে? ওকে একেবারে আখের মেশিনে ফেলে ওর তেল, রস, মাংস সব আলাদা আলাদা করে দেবে। নিজে তো অনেক কিছু করেছে, নিজের আখেরটা কিন্তু বাংলাদেশ ভেঙে কিন্তু গুছিয়ে নিয়েছে একদম। কি করেছে? 666 কোটি টাকা মকুব করিয়ে নিয়েছে। 5 বছরের জন্য গ্রামীণ ব্যাংকের অগ্রিম কর মকুব করে নিয়েছে, 5 বছরের জন্য। আবার পাবলিককে বলছে আপনাদের কর দিতে হবে। নিজের গ্রামীণ ব্যাংকের করটা মকুব করে নিয়েছে। আচ্ছা, গ্রামীণ নামে বিকাশ নগদের মতো ডিজিটাল ওয়ালেট পরিচালনার লাইসেন্স পেয়েছে। গ্রামীণের নামে বিশ্ববিদ্যালয় চালুর অনুমোদন নিজে নিয়ে নিয়েছে, সব নিজের হাতে। তো সরকারি ক্ষুদ্র ঋণ তহবিলে 700 কোটি টাকা গ্রামীণের নামে হস্তান্তর করেছে। গ্রামীণের নামে 999 সরকারি জরুরি পরিষেবা পরিচালনা কার্যাদেশ গ্রহণ। লাভজনক হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বন্দর কোন রকম টেন্ডার ছাড়াই বিদেশি একটি নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্র করেছে। রোহিঙ্গা সমাধান ব্যতীত আরাকান আর্মিকে ত্রাণ সহায়তার নামে সাম্রাজ্যবাদী শক্তির অস্ত্র সরবরাহে করিডর চালুর অপচেষ্টা উনি করেছেন। ওনার তো মানে এর শেষ নেই, লোভের শেষ নেই। মানুষের একটা লোভের একটা শেষ থাকে। মানুষ একদিন, প্রত্যেকটা মানুষ কিন্তু মরণশীল, কেউ কিন্তু চিরকাল বেঁচে থাকবে না। একটা আপনাদের গল্প বলি। এক খুব বুদ্ধিমান মানুষ ছিল, বুঝলেন? বুদ্ধিমান মানুষটা সারা জীবন বুদ্ধি খাটিয়ে প্রচুর অর্থ উপার্জন করেছে। সেটা হচ্ছে অনেকটা আমাদের মোহাম্মদ ইউনূসের মতো। এখন তার কাছে একজন সাধু এসেছিল। সাধু আসার পরে সাধু তো জ্ঞান ট্যান দিয়েছে, বলেছে সাধু মহারাজ আমায় কিছু জ্ঞান দিন। তো মহারাজ জ্ঞান ট্যান দিয়েছে, তা বলেছে যে মৃত্যুর আগে কিন্তু তোকে 4টে নিদর্শন তোর কাছে পাবি, তুই মৃত্যুর আগে এই 4টে নিদর্শন তুই পাবি বলে সাধু চলে গেছে। এইবার বয়স হয়েছে, ও ভাবছে 4টে নিদর্শন তো আমার বলে গেছে, 4টে নিদর্শন তো আমি পাবো, যতক্ষণ না বাঁচি ততক্ষণ তো আমি মরছি না। হঠাৎ দেখলো একদিন বেডে শুয়ে আছে, হাসপাতালে বেডে অজ্ঞান হয়ে গেছিল। বাড়ির লোকেরা এসে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। যখন জ্ঞান ফিরেছে তখন দেখছে বেডে শুয়ে আছে, নাকে অক্সিজেনের নল। বলে সাধুটাকে ডেকে আন। অর্থমান লোক, সাধুর তো পয়সা নেই, সাধুকে ধরে বেঁধে ডেকে এনেছে। তা সাধু বলছে যে হাসতে হাসতে বলছে, আমি তো তোমায় বলেছিলাম 4টে নিদর্শন পাওয়া যাবে, তা 4টে নিদর্শন তো তোমাকে ভগবান দিয়েছে। বলছে কই, আমি জানতে পারিনি। বলে হ্যাঁ, প্রথম যেদিন তোমার চুল সাদা হয়েছিল ওটা ছিল প্রথম নিদর্শন, তুমি চুলটাকে কালো করে নিয়েছিলে নিজে, মানে একে ঢাকার জন্য, ওই নিদর্শনকে ঢাকার জন্য। দ্বিতীয়টা হলো গিয়ে তোমার যেদিনকে চামড়া টামড়া কোচকাতে শুরু হলো, তার মানে তোমার আস্তে আস্তে বার্ধক্য আসছে। তুমি কি করলে, ট্যান করতে শুরু করলে, ফেস লিফটিং করতে শুরু করলে, করে তুমি যৌবন ধরে রাখার চেষ্টা করলে। তৃতীয়টা হলো তোমার চোখের ওপরে একটা ছানি করতে শুরু করলো।
তৃতীয় নিদর্শন। তার মানে এবার তোমার অন্তর্দৃষ্টিতে তুমি মন দাও। এবার তুমি ঘরে বসে বা বনে গিয়ে তুমি তপস্যা করো। 4 নম্বর হচ্ছে, তোমার যেদিকে দাঁত নড়বড় করলো, তুমি কি করলে সেটাতেও তুমি পাত্তা দিলে না। তুমি যেমন ছানি অপারেশন করিয়েছিলে, তেমনি তুমি কি করলে একটা নকল দাঁত বসিয়ে তুমি আবার মাটন চিকেন তুমি চপকে চপকে খেতে লেগে গেলে। তা আজকে তুমি কোনোটাই পাত্তা দাওনি, তো 4টে নিদর্শন, আজকে তুমি এইখানে পড়ে আছো। তা আমাদের এই ইউনুসের সব তো নিদর্শন হয়ে গিয়েছে। কেন আমি বললাম, এই 4টে নিদর্শনের সব কটাই ইউনুসের হয়ে গিয়েছে। এখন পেট গলে মাল বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাতেও তো তার সহ্য হচ্ছে না, এখন ল্যাঙ্গর পরে ঘুরে বেড়াচ্ছে। তা এখন এই যে ইউনুস যাদেরকে দিয়ে এই সরকার টরকার করেছিল না, তাদের সব মোহভঙ্গ হয়েছে। এই তাদের যে মোহভঙ্গ হয়েছে, এবার তারা একে একে সব সরে যাচ্ছে। সাম্প্রতিককালে একটি মেয়ে, তার নাম হচ্ছে উমামা ফাতেমা, সেও সরে দাঁড়িয়েছে। সে আবার একটা ভয়ঙ্কর পোস্ট দিয়েছে ফেসবুকে, একটা ভয়ঙ্কর পোস্ট দিয়ে সে লিখেছে, আমি না, শুধু আমি না, অনেক ছাত্ররা পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিল। সবার সাথে শুধু ছলনা হয়েছে। যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার সাথে নোংরামি করেছে, এতগুলো মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে, তাদের আমি কখনো ক্ষমা করব না। আমি রুহের ভেতর থেকে বদদোয়া দিচ্ছি এই মুনাফেকদের। তার মানে মেয়েটা যা বলতে চেয়েছে সেটা হচ্ছে, আমার সাথে যারা নোংরামি করেছে, তার মানে এরা যে জিনিসটা করে বরাবর, এদের কাছে হচ্ছে মেয়েদের শরীরটা হচ্ছে গিয়ে ছেলে খেলার ব্যাপার। আর আমরা ভারতীয়রা, আমরা ভারতের যা মা বোনেরা আছে, তাদেরকে আমরা দেবী রূপে পুজো করি। সেটাই হচ্ছে বাংলাদেশিদের সঙ্গে, মুমিনদের সঙ্গে, বাংলাদেশ সব নয়, বাংলাদেশি মুমিনদের সঙ্গে আমাদের পার্থক্য। আর ইউনুস, আমি বললাম ওই সাধুর গল্প বললাম, ওই সাধুর গল্পের সঙ্গে নিজের চরিত্রকে মিলিয়ে নিন, দেখুন আপনার কবরে এক ঠ্যাং আর বাইরে এক ঠ্যাং। এখনো আপনি পোঁদে কাপড় বেঁধে ঘুরে বেড়াচ্ছেন, কোন দিন বলহরি হয়ে যাবে কোনো ঠিক নেই। এখন দেখা যাক কবে বলহরি হয়। তার আগে ভারতবর্ষে প্রধানমন্ত্রী মোদী আপনার ইতিহাস ভূগোল সমস্ত চেঞ্জ করে দেন কিনা, আর স্বাভাবিকভাবে আপনার মৃত্যু হয় কিনা, সেটাও আমাদের একটা দেখার বিষয়। সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।